আসসালামু আলাইকুম। ওয়ানডেতে আমাদের সময়টা একদমই খারাপ গেলেও টি-টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আমাদের সময়টা খুব একটা খারাপ যাচ্ছে না। লাস্ট আফগানিস্তান সিরিজে কিন্তু তাদেরকে এখানে হচ্ছে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। পাশাপাশি এশিয়া কাপেও কিন্তু দারুণ পারফর্ম করেছে। যদিও ফাইনাল খেলার আ উচিত ছিল আমাদের যেভাবে পারফর্ম করেছিলাম শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে হারিয়েছিলাম। পাকিস্তানের বিপক্ষে কিন্তু জেতা ম্যাচ বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে গেছে। না হলে হয়তোবা ইন্ডিয়ার সাথে আমরা ফাইনাল খেলতে পারতাম। তারপরেও বলব টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ কিন্তু ভালো একটা শেপে আছে। এর আগে ওয়েস্ট ইন্ডিজে লাস্ট সিরিজে বাংলাদেশ খেলেছিল সেখানেও কিন্তু ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে। তো এই সিরিজটাও কিন্তু বাংলাদেশ ফেভারিট হিসেবে মাঠে নামবে। আ ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ২ দলই চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পৌঁছে গেছে। সেখানে কিন্তু ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা অনুষ্ঠিত হবে। ২৭ তারিখ ১ম টি-টোয়েন্টি, ২৯ তারিখ ২য় এবং শেষ টি-টোয়েন্টি হবে ৩১ তারিখে, অর্থাৎ একদিন গ্যাপে কিন্তু টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পিচ কিন্তু বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। তো আশা করব যে অন্তত মিরপুরের মতো পিচ হবে না। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬০-৭০ মিডিয়াম একটা স্কোরের পিচ হবে। তাহলে কিন্তু খেলাগুলো আরো দেখতে ভালো লাগবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ইতিমধ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে। যেখানে লিটন কুমারের নেতৃত্বে কিন্তু ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। লিটন কুমার দাস কিন্তু ইনজুরিতে এখানে এশিয়া কাপের শেষ ম্যাচগুলো খেলতে পারেনি। যদি তিনি খেলতে পারতেন হয়তোবা বাংলাদেশ এখানে ফাইনাল খেললেও খেলতে পারত। লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিটাও কিন্তু টি-টোয়েন্টি তে অনেকটা ইমপ্রুভ করেছে। পাশাপাশি ব্যাটিং এও কিন্তু তিনি দুর্দান্ত শেপে ছিলেন। তো তাকে কিন্তু বাংলাদেশ মিস করেছে এশিয়া কাপে। আফগানিস্তান সিরিজটাও কিন্তু তিনি মিস করেছে। তো লিটনের ফেরা নিশ্চয়ই আরো বুস্ট আপ করবে বাংলাদেশ দলকে। পাশাপাশি এখানে কিন্তু আমি বলব যে সৌম্য সরকার এবং আ সাইফুদ্দিনকে কিন্তু লাস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে আফগানিস্তান সিরিজ থেকে। সৌম্য সরকার কিন্তু ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছে। লাস্ট ম্যাচে কিন্তু ৯১ রানের একটা দুর্দান্ত নক খেলেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে কিন্তু গ্লোবাল সুপার লিগেও আমরা দেখেছি রংপুরের হয়ে ভালো খেলেছে। তো সৌম্য সরকারকে এক ম্যাচ খেলার সুযোগ না দিয়ে কিন্তু এখানে বাদ দেওয়া হলো। আমার কাছে মনে হয় সৌম্য সরকার এখানে দলে থাকলে আরো ভালো হতো। সাইফুদ্দিনকেও কিন্তু ইন অ্যান্ড আউট এখানে হচ্ছে ১ ম্যাচ সুযোগ দেওয়া হয়, আরেক ম্যাচ ড্রপ করা হয়। আমরা কিন্তু একজন পেস অলরাউন্ডারের খোঁজে থাকি টি-টোয়েন্টি ক্রিকেটে, বিশেষ করে অনেক দেশেই দেখা যায় যে একাধিক পেস বোলিং অলরাউন্ডার দিয়ে খেলে, কিন্তু আমরা সেক্ষেত্রে কিন্তু আমাদের ওইভাবে তৈরি করতে পারিনি। সাইফুদ্দিন মনে হয় যে খুব একটা খারাপ পারফর্ম করেনি এইখানে আফগানিস্তান সিরিজে। তো তাকে কিন্তু আরেকটা সিরিজ দেখা গেলেও দেখা যেতে পারত। বাদবাকি সকলে কিন্তু রয়েছে এখানে আফগানিস্তান সিরিজের। লিটন কুমার দাস ফেরায় কিন্তু এখানে হচ্ছে তিনি হয়তোবা ওয়ান ডাউনে ব্যাট করতে নামবেন। আমাদের মিডল অর্ডারে একটু হেল্প হবে। ওপেনিং এ কিন্তু সাইফ হাসানের সাথে রয়েছেন এখানে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। সাইফ হাসান কিন্তু ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে এশিয়া কাপে। এখানে হচ্ছে আ শ্রীলঙ্কা এবং ভারতের সাথে কিন্তু ৫০ প্লাস স্কোর ছিল তার। আ আফগানিস্তানের সাথেও কিন্তু ভালো ২ টা ম্যাচ খেলেছেন তিনি। তো তার দিকে কিন্তু আবার নজর থাকবে। ওয়ানডেতেও কিন্তু এই ৮০ রানের একটা নক ছিল। পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের মধ্যে থেকে একজন হয়তোবা মূল স্কোয়াডে এখানে হচ্ছে বেস্ট 11 এর সুযোগ পাবেন। পাশাপাশি আমার কাছে মনে হয় যে মিডল অর্ডার ভালো করা এই সিরিজে অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ আফগানিস্তানের সাথে বলেন অথবা এশিয়া কাপে কিন্তু আমাদের মিডল অর্ডার একদমই ভালো করতে পারেনি। তাহলে এশিয়া কাপে হয়তোবা আমাদের রেজাল্ট আরো ভালো হতে পারত। তাহিদ হৃদয় শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচটা বাদে কিন্তু একদমই ভালো করতে পারতেছেন না। তো তাহিদ হৃদয় কিন্তু এই সিরিজে ভালো করতে চাইবেন। পাশাপাশি যদি বলি যে শামীম হোসেন পাটোয়ারি রয়েছে, নুরুল হাসান সোহান, তো তারাও কিন্তু খুব একটা ভালো শেপে নেই। সোহান যদিও ২-১ টা ম্যাচ ভালো খেলতেছে। এইখানে হচ্ছে জাকের আলীকে দেখে আমি একটু অবাকই হয়েছি। জাকের আলী কিন্তু লাস্ট সিরিজে ক্যাপ্টেন্সি করেছে আফগানিস্তানের সাথে। কিন্তু তার কিন্তু আ ক্যাপ্টেন্সিটাও খুব ভালো ছিল না এবং তার পারফরম্যান্স কিন্তু একদম জঘন্য ছিল। এশিয়া কাপে তিনি একটাও সিক্স হাঁকাতে পারেননি। আফগানিস্তানের সাথেও টি-টোয়েন্টি সিরিজে একদম ভালো করতে পারেনি। তো এরকম একজন নট পারফর্মারকে আমরা বারবার কেন দলের সাথে রেখে দিচ্ছি? এখানে ভালো একটা অপশন হতে পারত মাহিদুল ইসলাম অঙ্কন। অঙ্কন কিন্তু রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন এবং লাস্ট যে বিপিএল টা হলো সেখানেও কিন্তু ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তো অঙ্কনকে কিন্তু এখানে সুযোগ দিলে আরো মনে হয় যে ভালো হতো। পাশাপাশি রিশাদ হোসেন রয়েছেন, অসাধারণ পারফর্ম করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। পাশাপাশি ওডিআই তে কিন্তু এখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চমৎকার ব্যাটিং করেছে। তার অলরাউন্ডিং রোলটাও কিন্তু এক্সপেক্টেড হবে আগামী টি-টোয়েন্টি সিরিজে। এখানে নাসুম আহমেদ রয়েছে, শেখ মেহেদী রয়েছে। তারাও যথেষ্ট ইফেক্টিভ বাংলাদেশের
পিচগুলোতে। পেস বোলিং এ আমার কাছে মনে হয় যে পূর্ণ স্ট্রেংথ নিয়ে বাংলাদেশ মাঠে নামতেছে। মুস্তাফিজুর রহমান, পাশাপাশি কিন্তু তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তানজিম সাকিব রয়েছে। তো আশা করব ওয়ানডের মতো টি-টোয়েন্টি ক্রিকেটেও বাংলাদেশ সিরিজ জিতবে এবং হোয়াইট ওয়াশ করলে সেটা কিন্তু আরো বেটার হবে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।